বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আজকে থেকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজ শুরু করব। তো আমরা আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের লেসন প্ল্যানটা দেখে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের লেসন প্ল্যান। তো এখানে আমাদের লেসন প্ল্যানের মধ্যে প্রথমে দেখা যাচ্ছে হোয়াট ইজ গ্রাফিক্স। আসলে গ্রাফিক্সটা কি? গ্রাফিক্স সম্পর্কে আপনি কি জানেন একটু বলবেন? গ্রাফিক্স সম্পর্কে কি জানেন, মানে হোয়াট ইজ গ্রাফিক্স, গ্রাফিক্স কি? যেভাবে কিছু ডিজাইন বা বিভিন্ন নকশা জি। অঙ্কন করা, যেমন পেন্টিং কাজ। অর্থাৎ যে কোনো কিছুর আকৃতি, যে কোনো কিছুকে যে একটা আকৃতি দিতে হয়, আকৃতি দেওয়াটাই হচ্ছে গ্রাফিক্স। যে কোনো কিছুকে একটা আকৃতি দেওয়াটাই হচ্ছে গ্রাফিক্স। এরপর হচ্ছে ভেক্টর এবং রাস্টার গ্রাফিক্সের মধ্যে পার্থক্য। ঠিক আছে, ভেক্টর এবং রাস্টার গ্রাফিক্স এই দুইটা কি জিনিস, এগুলো একটু বলেন তো। এটা ইংলিশ কি হবে? হোয়াট ইজ দ্য ডিফারেন্ট ডিফারেন্ট বিটুইন ভেক্টর অ্যান্ড রাস্টার গ্রাফিক্স। আচ্ছা, ভেক্টর গ্রাফিক্স হচ্ছে আমরা ইলাস্ট্রেটর ভিত্তিক যে কাজগুলো করি, অ্যাডোবি ইলাস্ট্রেটর ভিত্তিক এআই যেটাকে বলে, এআই এর পূর্ণরূপ হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। ইলাস্ট্রেটর ভিত্তিক যে কাজগুলো করি এগুলো হচ্ছে ভেক্টর গ্রাফিক্স। আর ফটোশপ ভিত্তিক যে কাজগুলো হয় এগুলো হচ্ছে রাস্টার গ্রাফিক্স। রাস্টার গ্রাফিক্স আপনি যদি জুম বেশি করেন সেক্ষেত্রে দেখা যাবে এখানে চার কোণা টাইলসের মতো কতগুলো ঘর আছে। এগুলোকে বলা হয় পিক্সেল। এগুলোকে বলা হয় কি? পিক্সেল। যেই ছবিতে পিক্সেল বেশি সেই ছবির ভারীটা মানে ওজনটাও বেশি, অর্থাৎ এটা এমবি বেশি হয়। আর যে ছবিটার পিক্সেল কম সেই ছবিটা ওজনে কম হয়, অর্থাৎ এমবি কম হয়। তো পিক্সেল বেশি থাকলে এটা বেশি জুম করা যায়, পিক্সেল কম থাকলে এটা কম জুম করা যায়। একটু জুম করলে এটা ফাটা ফাটা এসে যায়, ঘর ঘর এসে যায়, চারকোনা ঘরের মতো, টাইলসের মতো এসে যায়। তো এগুলো হচ্ছে মূলত পিক্সেল। একটা ছবিতে যত বেশি পিক্সেল হবে তত বেশি এটা মানের হবে। আচ্ছা, এরপরও এটা ছবি, এটা আপনি যদি বেশি জুম করেন, অতিরিক্ত জুম করলে এটা ফেটে যাবে। কারণ ছবির নিয়মেই হচ্ছে এরকম, বেশি জুম করলে ফেটে যাওয়া। এটা হচ্ছে ছবির নিয়ম। যে কোনো ছবি, মোবাইলে একটা ছবি তুললাম, অতিরিক্ত জুম করলে এটাকে দেখা যাবে ফেটে ফেটে যাচ্ছে। তার মানে এটাতে আপনার পিক্সেলটা কম, মানে ভালো মানের রেজুলেশন ওয়ালা যদি ক্যামেরা না হয় দেখা যাবে যে একটু জুম করলে ফেটে যাচ্ছে। আর যদি ভালো মানের ক্যামেরা হয় তাহলে দেখা যাবে ছবিটা, একটা ছবি 5 এমবি, 6 এমবি, 10 এমবি, 15 এমবি হয়ে যাবে। এটা মানে অনেক বেশি জুম করলেও দেখা যাবে যে ফাটতেছে না। কিন্তু সেটা যদি আপনি কম্পিউটারে নিয়ে আসেন, একেবারে হাই যদি জুম করেন দেখবেন যে তাও কি এটা কি হচ্ছে, ফেটে যাচ্ছে। ঠিক আছে। তো এগুলো হচ্ছে মূলত ছবিগুলো হয় পিক্সেল ভিত্তিক। ফটোশপের কাজ, যে ছবি, এগুলো হচ্ছে পিক্সেল ভিত্তিক, এগুলো জুম করলে ফেটে যাবে। আর ইলাস্ট্রেটরের যে কোনো কাজ আপনি যতই জুম করেন না কেন এটা ফাটার কোনো সম্ভাবনা নেই। এটাকে বলা হয় ভেক্টর। এটাকে বলা হয় ভেক্টর গ্রাফিক্স। আপনি একটা এক হাতওয়ালা জিনিসকে যদি 1000 হাত লম্বা করানো তাও ফাটবে না এটা। এটা ভিতরের কালারটা অটোমেটিক সে কি নিয়ে নেবে। যে একটা কালার, এখান থেকে এক হাতের জিনিসটা 1000 হাত লম্বা করছে, তাহলে ভিতরে একটা কালারের প্রয়োজন হয়েছে না, কালারটা অটোভাবে নিয়ে নেবে সে। কিন্তু ফটোশপের ক্ষেত্রে সেই জিনিসটা হবে না। এটা বেশি লম্বা করলে, বেশি বড় করলে এটা ফেটে যাবে। আচ্ছা, তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্ট বিটুইন ভেক্টর এন্ড রাস্টার গ্রাফিক্স, এটা আমরা জানলাম। হোয়াট ইজ অ্যাডোবি ইলাস্ট্রেটর? অ্যাডোবি ইলাস্ট্রেটর কি, এটা সম্পর্কে কি কতটুকু জানেন? অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে অ্যাডোবি কর্পোরেশনের তৈরি একটি একটি প্রোগ্রাম। এটা হচ্ছে খুব জনপ্রিয় একটি প্রোগ্রাম। এই প্রোগ্রাম দিয়ে আমরা কি করতে পারি, যে কোনো ধরনের ডিজাইন, যে কোনো ধরনের ব্যানার, যে কোনো ধরনের লেআউট, যে কোনো ধরনের টেমপ্লেট আমরা তৈরি করতে পারি। নর্মালি বর্তমান বাজারে সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে ইলাস্ট্রেটর। বর্তমান বাজারে কম্পিউটার বিজ্ঞানে সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি। তো এটার কারণে আমরা যে কোনো, এখন আপনি একটা সিভি তৈরি করতে যান, একটা সিভি তৈরি করতে গেলে কিন্তু আপনি এখন এখন গ্রাফিক্সে চলে, মানে ইলাস্ট্রেটরে চলে যাচ্ছে। নর্মালি আমরা আগে যেভাবে ওয়ার্ড থেকে ইয়া করে সিভি তৈরি করতাম এখন সেভাবে হয় না। একটা প্যাড, প্রতিষ্ঠানের প্যাড, এটা ইলাস্ট্রেটর থেকে তৈরি করতে হচ্ছে। একটা ব্যানার, একটা লিফলেট,
একটা পোস্টার, একটা ফ্লায়ার, একটা বইয়ের ডিজাইন, সবগুলো কিন্তু হয় হচ্ছে ইলাস্ট্রেটরে। সেক্ষেত্রে এখন মানুষ ইলাস্ট্রেটরের দিকে এখন ঝুঁক বেশি। আচ্ছা, এ হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইলাস্ট্রেটরের প্রাথমিক কিছু পরিচিতি। এর বাইরেও আমরা আরো কিছু বিষয় জানবো। তো আস্তে আস্তে জানবো এগুলো। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করি। আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর যে সফটওয়্যারটা এখন আছে সেটা হচ্ছে পোর্টেবল CS6। ঠিক আছে, অ্যাডোবি ইলাস্ট্রেটর CS। আচ্ছা, আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করলাম। ওপেন করার পরে আমাদের সেম এই যে উপরে যেটা আছে এটা হচ্ছে মেনু বার, এগুলো হচ্ছে মেনু। মেনুতে ক্লিক করার পর নিচের যে অপশনগুলো আসে এগুলাকে বলা হয় সাব মেনু। তারপরে এই প্লেটটাকে বলা হয় টুলস প্লেট। এই প্লেটটাকে বলা হয় কি টুলস প্লেট। এখানে যা যা আছে এগুলো হচ্ছে টুলস, এগুলো হচ্ছে এক একটা টুলস। তারপরে এদিকে যেগুলো আছে এগুলাকে বলা হয় প্যানেল, এগুলাকে বলা হয় কি প্যানেল। আচ্ছা, আজকে আমরা নতুন একটা ফাইল নিব। ফাইলটিকে নিউ, ফাইলটিকে যখন নিউতে যাচ্ছি, তো এখানে আমরা আগে থেকেই তো অনেকগুলো বিষয় জেনে আসছি। তো প্রথমে হচ্ছে নেম, আমরা ফাইলটার কি নাম দিব। এখানে যে কোনো একটা নাম দেওয়া যায়, নাম না দিলে আনটাইটেলড ওয়ান নামে এটা সেভ হবে। এরপর হচ্ছে প্রোফাইল। প্রোফাইল মানে হচ্ছে আমাদের এই ডকুমেন্টটা কি প্রিন্টের জন্য যাবে নাকি ওয়েবের জন্য যাবে। এই দুইটা বিষয় আমাদের মনে রাখতে হবে, প্রিন্টের জন্য যাবে নাকি ওয়েবের জন্য যাবে। অর্থাৎ আমাদের ডিজাইনটা কি প্রিন্ট হবে নাকি ওয়েব হবে। ওয়েব মানে হচ্ছে ইলেকট্রনিক মিডিয়ার জন্য, মোবাইল, টিভি, এসব ক্ষেত্রে হচ্ছে ওয়েবসাইট, ফেসবুক, এসব ক্ষেত্রে হচ্ছে ওয়েব। তারপর হচ্ছে প্রিন্টের জন্য হলে এটা প্রিন্ট হবে। এরপর হচ্ছে আমাদের এখানে স্পেসিং। স্পেসিং এর একটা বিষয় আছে। স্পেসিং এর বিষয়টা কখন আসবে, আচ্ছা এর আগে একটা আছে নাম্বার অফ আর্টবোর্ডস। আর্টবোর্ডস আমরা ওখানে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে বলতাম পেজ, একটা পেজ, দুইটা পেজ, তিনটা পেজ, চারটা পেজ, এরকম। কিন্তু এখানে এই পেজগুলোকে বলা হয় আর্টবোর্ড। মনে করেন আমাদের নাম্বার অফ আর্টবোর্ড মানে হচ্ছে কয়টা আর্টবোর্ড নিব। নর্মালি তো প্রাথমিকভাবে একটা আর্টবোর্ড নেওয়া যায়, আর যদি আপনি এখানে ট্রু করেন তাহলে দেখবেন এখানে কয়টা আর্টবোর্ড আসবে, এখন দুইটা আউটপুট আসবে। তার মানে হচ্ছে আমার এখন আউটপুট হবে কয়টা, দুইটা। আর যদি আমি এখানে ফ্রি করি তাহলে দেখা যাবে যে এখানে তিনটা আউটপুট। ঠিক আছে, এরপরে আউটপুটের বিষয়গুলোর সামনে আরো বিস্তারিত আসবে। এরপরে দেখেন এখানে বিভিন্ন ধরনের লেআউট আছে। লেআউটটা হচ্ছে প্রথমে এই যে এটা, এটা হবে গ্রিড বাই রো। গ্রিড বাই রো মানে হচ্ছে আপনার প্রথম পেজ এর সাথে দ্বিতীয় পেজ, তৃতীয় পেজ চলে আসবে নিচে, চতুর্থ পেজ এর সাথে পঞ্চম পেজ আবার নিচে। অর্থাৎ একসাথে দুইটা দুইটা পেজ দেখা যাবে, একসাথে দুইটা দুইটা পেজ। এটা হচ্ছে এই নিয়মে, এটা হচ্ছে এই নিয়মে, অর্থাৎ পাশাপাশি। আরেকটা নিয়ম হচ্ছে গ্রিড বাই কলাম। গ্রিড বাই কলামটা কিরকম হয়, প্রথমে এক পেজ, এরপরের পেজ হচ্ছে নিচে, 3 নম্বর পেজ হচ্ছে ওই যে 1 নম্বর পেজের পাশে, 4 নম্বর পেজ হচ্ছে 3 নম্বর পেজের নিচে। অর্থাৎ এগুলো আসবে সামনে, এগুলো ডেসক্রাইব হবে। তারপরে এটা হচ্ছে এক পেজ দেখা যাবে, এরপর আরেকটা পেজ হচ্ছে এর পাশাপাশি আসবে, পাশাপাশি এই পেজগুলো আসবে শুধু। এরপর আরেকটা দেখেন, এটা হচ্ছে একটার নিচে একটা আসবে, অ্যারেঞ্জ বাই কলাম। এটা হচ্ছে একটার নিচে একটা আসবে এরকম। আচ্ছা, এরপর হচ্ছে স্পেসিং। এরপর হচ্ছে কি স্পেসিং, একটা আর্টবোর্ড থেকে আরেকটা আর্টবোর্ডের দূরত্ব কতটুকু। যেমন কি আমাদের এখন স্পেসিং দেখা যাচ্ছে 7.06 mm। মানে কি মিলিমিটার, মিলিমিটার। তো নর্মালি এটা যেহেতু আমরা কিসে যাচ্ছি, প্রিন্টিং এর জন্য যাচ্ছি, ঠিক আছে। তো প্রিন্টিং এর জন্য গেলে গেলে এটাকে আমাদেরকে ইঞ্চি হিসাবে চলে যেতে হবে। কি হিসাবে যেতে হবে, ইঞ্চি হিসাবে যেতে হবে। ঠিক আছে, আমরা ইঞ্চি হিসাবে আসলাম। তাহলে ইঞ্চি হিসাবে আসার পর আমরা এখন স্পেসিং দেখতে পাচ্ছি 0.28 ইঞ্চি। 0.28 ইঞ্চি। তার মানে হচ্ছে আমাদের একটা আর্টবোর্ড থেকে আর একটা আর্টবোর্ডের দূরত্ব হবে 0.28। তো আপনি যদি এটাকে 0.25 করে দিতে চান তাও পারবেন, 0.25 পারবেন। এরপর হচ্ছে কলাম। আমাদের আর্টবোর্ডে কয়টি কলাম হবে, একটি কলাম নাকি দুইটি কলাম। চাইলে একটি কলাম করতে পারি, চাইলে দুইটি কলাম করতে পারি, চাইলে তিনটি কলাম করতে পারি। নর্মালি আমরা আজকে একটি কলামই লিখবো। তো এখানে আর্টবোর্ড হবে আমাদের একটা, একটা আর্টবোর্ড হবে, তাহলে এগুলো অপশনগুলো আসার দরকার নেই। এরপর হচ্ছে আমাদের সাইজ, আমাদের ডকুমেন্টটা কোন সাইজ হবে, A4 হবে নাকি লেটার হবে নাকি লিগ্যাল হবে, এই সাইজটা নর্মালি আমরা A4 দিচ্ছি। তো A4 এর সাইজ কত, হোয়াইট হচ্ছে 8.27 আর হেড হচ্ছে 11.69। ঠিক আছে, আচ্ছা। এরপর হচ্ছে ব্লেড। এরপর হচ্ছে কি ব্লেড, টপ বটম লেফট রাইট। অর্থাৎ এখানে আমরা উপরে নিচে ডানে বামে একটা ব্লেডের জন্য জায়গা রাখতে হয়।
অর্থাৎ যে ব্লেডটা হবে আমার কি, অর্থাৎ আমার মূল যে লেখাটা হবে লেখার বাইরে একটা ব্লেড দিতে হয়, যে ব্লেডটা আমরা লিখতে পারবো না, লিখবো না, সেটা হচ্ছে ব্লেড। তো ব্লেডের কাজগুলো আসবে পরে, এগুলো আস্তে আস্তে আসবে। এরপর হচ্ছে অ্যাডভান্সে এখানে দেখেন কালার মোড আছে কি CMYK, আর রাস্টার ইফেক্টস কত পড়বে 300, 300 রেজলিউশন হবে। PPI, পিক্সেল পার ইঞ্চ, প্রতি ইঞ্চিতে পিক্সেল হবে কত 300 রেজলিউশন, প্রতি ইঞ্চিতে রেজলিউশন হবে 300। ঠিক আছে, প্রিভিউ মোড হবে ডিফল্ট, এটা থাকবে, তাহলে এটা দেখার দরকার নেই। তাহলে এই যে এইভাবে আমরা নিলাম, এরপর হচ্ছে আমরা কি করলাম, ওকে করে দিলাম, তাহলে আমাদের একটা A4 পেজ আমাদেরকে দিয়ে দিল। ঠিক আছে, তাহলে আমরা আমাদের এখানে লেসন প্ল্যানের ছিল নিউ আর্টবোর্ড, নিউ কি আর্টবোর্ড উইথ ডেসক্রাইব, আমরা এটা নিয়ে একটু কি করলাম, আর্টবোর্ডটা নিয়ে একটু আলোচনা করলাম। এরপর আমরা দেখব ইউজ সিলেকশন টুল উইথ রেক্টেঙ্গেল টুল। ঠিক আছে, আচ্ছা আমরা সিলেকশন টুলের ব্যবহার দেখব আজকে। দেখব আমরা কিসের ব্যবহার, সিলেকশন টুল। তো সিলেকশন টুল মানে হচ্ছে সিলেক্ট করা, যে কোনো কিছুকে সিলেক্ট করা। যেমন কি আমরা এটা হচ্ছে রেক্টেঙ্গেল টুল, এই যে আমরা এখান থেকে রেক্টেঙ্গেল টুলটা নিলাম, এই যে রেক্টেঙ্গেল টুল, এখানে একটা রেক্টেঙ্গেল ড্র করলাম, এই যে এখানে দেখেন একটা রেক্টেঙ্গেল টুল ড্র করলাম। এভাবে করে যে কোনো একটা টুল আমরা এখানে ড্র করতে পারতেছি, বুঝতে পারছেন, এই যে দেখেন। ঠিক আছে, এখন আপনি এটাকে সিলেক্ট করতে চাচ্ছেন, এই যে এটাকে সিলেক্ট করা যাচ্ছে, মনে করেন এটাতে সিলেক্ট করতে গেলে এটা একটা ড্র হয়ে যাচ্ছে, তার মানে কোথায় আমার সিলেকশন টুলে সিলেক্ট করা আছে। যদি আমি এই যে এটা হচ্ছে সিলেকশন টুল না, আমার এই রেক্টেঙ্গল টুলে ইয়া করা আছে, সিলেক্ট করা আছে, আমি যদি সিলেকশন টুলে চলে যাই, এই যে সিলেকশন টুলে গেলাম, এখন আমি যেটাতে ক্লিক করি ওটা সিলেক্ট হয়ে যাচ্ছে, যেটাতে ক্লিক করছি দেখেন এটা সিলেক্ট হয়ে যাচ্ছে, এটাতে ক্লিক করছি এটা সিলেক্ট হয়ে যাচ্ছে, এটাতে ক্লিক করছি এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে আমাকে এই ইয়ার থেকে রেক্টেঙ্গেল টুল থেকে বের হয়ে আমাকে সিলেকশন টুলে যাওয়ার পরে আমি এগুলাকে কি করতে পারবো, সিলেকশন করতে পারবো। এর আগে না, এর আগে হলে বারবার এটা সিলেকশন করতে গেলে আমার এটা কি হয়ে যাবে, ড্র হয়ে যাবে। এরকম যেমন কি সবগুলোকে আমি সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে ব্যাক স্পেস দিলাম, সবগুলো কি হলো, মুছে গেল। তো আপনি রেক্টেঙ্গল দিয়ে দেখতে পারেন অথবা ইলিপস, ইলিপস দিয়ে দেখতে পারেন, যেমন কি এটা, এই যে ড্র হচ্ছে বারবার, এটা এখানে কি হচ্ছে, ড্র হচ্ছে। এখন আপনি এটা সিলেকশন করতে পারতেছেন, সিলেকশন করা যাচ্ছে না, আপনাকে কি করতে হবে, এই যে সিলেকশন টুলে যেতে হবে, তারপরে এগুলো কি হবে, যেটা আপনি সিলেকশন করতে যাচ্ছেন সেটা সিলেক্ট হচ্ছে। তাহলে এটা হচ্ছে কি টুল, সিলেকশন টুল। আপনার যে কোনো একটা কাজকে সিলেকশন করতে হলে আগে আপনাকে সিলেকশন টুলে চলে আসতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে ইউজ ডিরেক্ট সিলেকশন টুল উইথ রেক্টেঙ্গল টুল। আচ্ছা, তাহলে ডিরেক্ট সিলেকশনটা কি, ডিরেক্ট সিলেকশনটা কি সেটা দেখবো আমরা। এখন আমরা যে কোনো একটা রেক্টেঙ্গেল নিচ্ছি, যে কোনো একটা কি নিচ্ছি, রেক্টেঙ্গেল, যেমন কি মনে করেন একটাই নিলাম। তো ডিরেক্ট সিলেকশন দিয়ে আমরা কি করতে পারি, যেমন কি এটা হচ্ছে সিলেকশন, এটা হচ্ছে কি সিলেকশন। এখন আমরা এটা সিলেকশন করলে, একটাতে ক্লিক করলে পুরোটাই কি হচ্ছে, এটা নাড়াচাড়া করা যাচ্ছে, এই যে দেখেন যে কোনো একটা কর্নারকে আমরা কি করতে পারতেছি না, নাড়াচাড়া করতে পারতেছি না, পারতেছি না। আচ্ছা আমি এখানে একটা কালার দিব, কালারের জন্য আমরা কালারে যাচ্ছি, এখানে কালার করি, আচ্ছা কালারটা আমরা উইন্ডো থেকে নিয়ে আসি, এই যে কালার, কালারটা আমরা এই যে এখানে রেখে দিব, বুঝছেন, এই যে কালারটা চলে আসবে। তো এই কালারটা সবগুলো আনার জন্য এখানে আর CMYK আনার জন্য এই যে এখানে ক্লিক করেন, তাহলে সবগুলো কালার চলে আসলো। মনে করেন আপনি এখানে একটা কালার দেন, এটা সিলেকশন করে নিয়ে সেজন্য কালারটা পড়ে নেই, সিলেকশন করে একটা কালার দেন, এই কালারটা দিলাম, ওকে। এই যে এখন যদি আমরা এতক্ষণ ধরতেছি এটা হচ্ছে সিলেকশন টুল দিয়ে, কি দিয়ে, সিলেকশন টুল দিয়ে। আর যদি আমরা এটাকে যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টকে, যেমন কি এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট, এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট, এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট, এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট, এগুলোকে এই কর্নারগুলোকে বলা হয় কি অ্যাঙ্কর পয়েন্ট, এদিকে দেখার প্রয়োজন নেই, এগুলোকে বলা হয় কি অ্যাঙ্কর পয়েন্ট। প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্টকে যদি আপনি আলাদা আলাদা করে ধরতে চান, সেক্ষেত্রে আপনাকে চলে যেতে হবে ডিরেক্ট সিলেকশন টুল। এই যে ডিরেক্ট সিলেকশন টুলে যান, আপনি জাস্ট এই কর্নারকে ধরতে চাচ্ছেন, জাস্ট এইভাবে যেভাবে ক্লিক করেন, এখন আপনি এই কর্নারকে ধরেন, এই যেভাবে টানবেন, তাহলে এটা আপনার কোন অ্যাঙ্কর পয়েন্টে সিলেক্ট হয়েছে, যেটাই আমি ইয়া করছি, এই যে মনে করেন এটাকে ধরেন, এই যে এটাকে এভাবে টানবেন, না আমার এখানে দুইটাই সিলেক্ট হয়ে গেছে, যে ধরেন শুধু এটাকে ধরেন, দেখেন, দেখছেন,
তাহলে এটা হচ্ছে শুধু আপনার একটা অ্যাঙ্কর পয়েন্ট, এভাবে ধরে আপনি এটাকে কি করতে পারেন, কাস্টমাইজ করতে পারেন, আপনার ইচ্ছা মতো এটাকে কি করতে পারেন, কাস্টমাইজ করতে পারেন। এ হচ্ছে বিষয়। আপনি যদি এটাকে কি করতে চান, কন্ট্রোল জেড দিয়ে আমরা পিছনে চলে গেলাম, দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে ধরবেন। তাহলে কিভাবে ধরবেন, যে আমার ডিরেক্ট সিলেকশন আছে, একটা অ্যাঙ্কর পয়েন্টকে ধরলাম, তারপরে শিফট চেপে ধরে আরেকটা অ্যাঙ্কর পয়েন্টকে ধরলাম, ঠিক আছে। এখন দেখেন দুইটা অ্যাঙ্কর পয়েন্ট একসাথে কি হচ্ছে, নাড়াচাড়া হচ্ছে। যেমন কি এই যে এভাবে ধরেন, দুইটা অ্যাঙ্কর পয়েন্টে কি হচ্ছে, নড়ে যাচ্ছে। আপনি যদি এটাকে এই দুইটাকে একসাথে ধরতে চান, এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে ধরেন, আবার এটাকে টানবেন, দেখছেন। আমরা ফটোশপে দেখছিলাম না এগুলা, ফটোশপে এটাকে এটাকে কি বলে, ডিস্টর্ট মনে হয় না, দেখছেন। এভাবে করে করা যাবে, যে কোনো একটা ভিউ তৈরি করা যাবে, যে কোনো একটা ভিউ তৈরি করা যাবে। আচ্ছা, এ হচ্ছে আমাদের ডিরেক্ট সিলেকশন, এ হচ্ছে আমাদের কি ডিরেক্ট সিলেকশন। আচ্ছা, এরপরে আমরা যাব ডিরেক্ট সিলেকশনটা দেখলাম, ইউএস ডিরেক্ট উইথ রেক্টেঙ্গল টুল পার অ্যাঙ্কর পয়েন্ট দেখলাম। এরপর হচ্ছে ফিল কালার এবং স্ট্রোক কালার, ঠিক আছে, স্ট্রোক, বর্ডার, ইনক্রিজ। আচ্ছা, এই বিষয়গুলো দেখব। ফিল কালার কি, স্ট্রোক কালার কি, আমরা ওই যে ফটোশপে বলেছিলাম ফোরগ্রাউন্ড কালার এবং কি ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে। তো এখানে হয় হচ্ছে ফিল কালার এবং স্ট্রোক কালার। যেমন কি যে কোনো একটা শেপ নিলাম, এই যে শেপ নিলাম, এই শেপের মধ্যে দেখেন আপনার এখানে একটা ব্ল্যাক কালার, রেড কালার আসছে, এই কালারটা কি কালার, ফিল কালার। এই কালারটা হচ্ছে কি ফিল। তো আপনি যদি এই যে কালারে যান, এটা সিলেক্ট থাকা অবস্থায় কালারে যান, এই কালারটা আপনি চেঞ্জ করে অন্য একটা কালার দেন, ঠিক আছে। যেটা সবুজ হয়ে গেল, আপনার সবুজের জন্য কি দিতে হবে, সাইন 100 ইয়েলো 100, সাইন 100 ইয়েলো 100 দিলে এটা সবুজ হয়ে গেল। তাহলে এই যে আমাদের এটা কি হলো, সবুজ হয়ে গেল। তাহলে এটা কি কালার, ফিল কালার। তো আমরা আরেকটা হচ্ছে স্ট্রোক কালার, স্ট্রোক কালার মানে হচ্ছে তার কিনারার কালারগুলো, পাশের কালারগুলো। তো সেই জন্য আমাদের এটা অ্যাক্টিভ করতে হবে, স্ট্রোক কালারটা অ্যাক্টিভ করতে হবে, তার মানে এটা উপরে চলে আসছে। এখন ফিলটা কোথায়, নিচে, স্ট্রোকটা উপরে। এখন আপনি এটাতে ক্লিক করার পরে এখন স্ট্রোক একটা কালার দেন, মনে করেন স্ট্রোকে রেড দেন। এই যে পাশে একটা রেড কালার আসলো, পাশে একটা রেড কালার আসছে, বাট দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। তাহলে আমাকে এই যে এখানে স্ট্রোকে যাব, স্ট্রোক থেকে আমরা হোয়াইটটা বাড়িয়ে দিব, এখন দেখা যাচ্ছে। তাহলে একটা হচ্ছে স্ট্রোক কালার, পাশাপাশি এই যে কিনারারটা, আর ফিল কালার হচ্ছে ভিতরেরটা, ফিল কালার হচ্ছে কি ভিতরেরটা। তাহলে এখন ফিল কালার এবং স্ট্রোক কালার কি বুঝতে পারছেন তো। আরেকটা হচ্ছে স্ট্রোক কালার কিভাবে আমরা ইনক্রিজ করতে পারি, স্ট্রোকটা কিভাবে বাড়াতে পারি। এটার স্ট্রোকটা বাড়িয়েছি না, আপনি আবার এটাতে ক্লিক করেন, স্ট্রোকটা কমিয়ে দেন, তাহলে এটা কি হবে, কমে যাচ্ছে, বুঝি, কমে যাচ্ছে। এইভাবে আমরা এটাকে সিলেক্ট করলাম কিবোর্ড থেকে ব্যাক স্পেস, আমরা যে কোনো শেপ নিয়ে এভাবে কাজ করতে পারি। যেমন কি এই শেপটা নিলাম, এই শেপটা নিলাম, ঠিক আছে। তো এইখানে আমরা ফিল কালারটা চেঞ্জ করব, তাহলে ফিল কালারে যান, এখান থেকে কালারটা চেঞ্জ করে দেন, এখান থেকে আমরা স্ট্রোকটা চেঞ্জ করব, তাহলে এখানে আসেন, ওকে, পারা যাবে। তাহলে এরকম যে কোনো শেপকে আমরা ডিরেক্ট সিলেকশন দিয়ে আমার ইচ্ছা মতো, এই যে এটা হচ্ছে স্ট্রোক, এখানে এটা সিলেক্ট থাকতে হবে, তারপরে স্ট্রোকে যান, যে কমিয়ে দেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে ফিল কালার, স্ট্রোক কালার, স্ট্রোক কালার বাড়ানো কমানো, তারপর হচ্ছে আমরা ডিরেক্ট সিলেকশন টুল, এগুলো দেখলাম। এরপর হচ্ছে ফিল কালার ট্রান্সপারেন্ট, ফিল কালার ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট মানে হচ্ছে কি করা, ফিল কালারটাকে একেবারে কি করে ফেলা, টোটালি কোনো কালার থাকবে না। ট্রান্সপারেন্ট মানে হচ্ছে এটা কি হয়ে যাবে, স্বচ্ছ হয়ে যাবে। ফিল কালার ট্রান্সপারেন্ট কিভাবে করে, যেমন নাকি আমরা এই যে একটা শেপ নিলাম, এই শেপটা নিলাম, এই শেপ না, আগে আমরা একটা এই যে এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিচ্ছি, একটা রেক্টেঙ্গেল নিচ্ছি। তো এটা হবে একেবারে এই যে সাদা সিধা, বুঝতে পারছেন। এই যে এখানে ক্লিক করলে এটা ডিফল্ট হয়ে যাবে, কি হয়ে যাবে, ডিফল্ট। তা আমরা এখানে একটা কালার দিচ্ছি, মনে করেন এই কালারটা দিচ্ছি, এই কালারটা বেশি জ্বলতেছে, যে এটাই দিচ্ছি, বুঝতে পারছেন। আচ্ছা, এখন এটার উপর যদি আমরা যদি একটা ওভাল নিই, যে একটা ওভাল নিলাম, এই যে ইলিপস নিলাম,
এই যে এটা নিলাম। এখন আপনি যদি এটাতে একটা কালার দেন, মনে করেন এই কালারটা দিলেন, এখন দেখেন এই যে ইলিপস যেটা নিলাম এটা কিন্তু এটার উপর আসছে না। আপনি যদি এটাতে একটা ব্যাকগ্রাউন্ড দেন, না স্ট্রোক দেন, স্ট্রোক একটা কালার দেন, স্ট্রোক মনে করেন আমরা ইয়েলো দিলাম, তো স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দেন, স্ট্রোকটা বাড়লো। এখন আমাদের এই ইলিপস, এটা একটা ইলিপস না, বা এটা একটা রেক্টেঙ্গল বা যে কোনো একটা কিছু বলেন, এটা হচ্ছে এখন এটার যে একটা সাদা ব্যাকগ্রাউন্ড, এর ভিতরে একটা লাল ব্যাকগ্রাউন্ড আছে, যে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা কিভাবে ফেলে দিতে পারি? টোটালি এখানে কোনো ব্যাকগ্রাউন্ড মানে কোনো কিছু থাকবে না, এটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে, সাদা। হ্যাঁ, সাদা হয়ে যাবে। সাদা হবে না। যেমন কি আমরা তো এখান থেকে সাদা করতে পারি, এই যে এটা স্ট্রোকটা লাগবে, ফিল কালারটা টোটালি কোনো কিছু থাকবে না, এটা হচ্ছে ট্রান্সপারেন্ট। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, কিবোর্ড থেকে আমরা একটা স্ল্যাশ দিব। কি দিব? স্ল্যাশ। কি দিলাম? স্ল্যাশ। স্ল্যাশ দেওয়ার সাথে সাথে এটা কি হয়ে গেল, যে যেটা বাক চিহ্নর মতো আছে আর কি, সেটা হচ্ছে স্ল্যাশ। অথবা আমরা এখান থেকে এটাকে কি করে দিব, নান করে দিব। কি করে দিব? নান। নান করে দিলেও চলে যাবে। বুঝতে পারছেন? নান করে দিব অথবা কিবোর্ড থেকে স্ল্যাশ দিব। তাহলে এই যে এখানে ব্যাকগ্রাউন্ড, এখানে পিছনে যে কালারটা ছিল, এই কালারটা কি এখন আছে? নাই। এটা হচ্ছে ফিল কালারটা ট্রান্সপারেন্ট করা। ফিল কালারটা কি করা, যেমন কি দেখেন এখানে কোনো কালারই নেই, আমি যদি এটাকে কালার চেঞ্জ করি ওই কালারটা দেখা যাবে। দেখেন, তার মানে এটার মধ্যে কোনো কালার নেই, ট্রান্সপারেন্ট হয়ে গেছে। বুঝতে পারছেন? এটা হচ্ছে ট্রান্সপারেন্ট করা। ফিল কালারটা কি করা? ট্রান্সপারেন্ট করা। আচ্ছা, এরপর হচ্ছে রেক্টেঙ্গল এবং অল ইলিপস। অল ইলিপস গুলো একটু দেখা। তারপর হচ্ছে অল ইলিপস এর মধ্যে এখানে আর কি কি ইলিপস আছে, এখানে এখন আমরা ইলিপস দেখলাম কি কি, রেক্টেঙ্গল। আরেকটা হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গল। এটা হচ্ছে কি? রাউন্ডেড রেক্টেঙ্গল। এটাকে আপনি দেন এই যে এভাবে ড্র করেন। বুঝতে পারছেন? এই যে এটার কোণাগুলো কি হয়েছে, রাউন্ডেড হয়ে গেছে। আমি এটাকে ইয়ে করি, ব্ল্যাক করে দিচ্ছি, এটাকে একটু বড় করি। তাহলে দেখেন এর কোণাগুলো কি হয়ে গেছে, রাউন্ডেড। এর কোণাগুলো কি রাউন্ড করা। তো আপনি যদি এটাকে আরেকটু রাউন্ডেড করতে চান, সেক্ষেত্রে আপনি কি করবেন, এখান থেকে করা যাবে না, রাউন্ডেড। অ্যাঙ্কর পয়েন্ট, এটা আসতেছে না। এখন সিসি 2020 এখানে দিলে এটা হ্যাং করে ফেলতেছে, তার সক্ষমতা নেই। আর একটু ভালো নিতে হবে প্রসেসরটা। আচ্ছা যাই হোক, তাহলে এটা হচ্ছে কি আপনার এই যে রাউন্ডেড রেক্টেঙ্গল, মানে আপনার কোণাগুলো কি করা যাবে, রাউন্ড করা যাবে। এরপর হচ্ছে ইলিপস। ইলিপসটা দেখলাম আমরা। পলিগন, এটা হচ্ছে পলিগন। আর একটা হচ্ছে স্টার, এই যে স্টার, যে স্টার। ঠিক আছে, আমাদের এই স্টারে এখানে এখানে কর্নার কয়টা স্টারে, স্টারে কর্নার কয়টা, 2 4 5টা। আপনি যদি কর্নার বাড়াতে চান, তাহলে আপনার এরো কি আপ দিবেন, উপরের এরো, এরো কি দিবেন, এটা ড্র করে মাউস ছেড়ে দিবেন না। মাউস ছেড়ে না দেওয়া অবস্থায় এই যে এরো কি দেন, ঠিক আছে, বেড়ে যাচ্ছে। এখন এটাকে বড় করেন। আর যদি এটাকে আরো কমাই ফেলতে চান, এরো কি ডাউন দিবেন, নিচের এরো কিটা দিবেন, কমে যাচ্ছে। 3টা হয়ে গেছে। বুঝতে পারছেন? ডাউন দিলে কমে যাবে। এই যে দেখেন, তাহলে এটা একটা কি শেপের মতো হয়ে গেছে। বুঝতে পারছেন? আচ্ছা, এটাকে আমরা সিলেক্ট করে ব্যাক স্পেস। তারপরে এই যে রাউন্ডেড রেক্টেঙ্গেল আপনি এভাবে রাউন্ড করতে পারবেন। কিভাবে? এই যে এরো কি আপ দেন, দেখছেন রাউন্ড হয়ে যাচ্ছে, ক্যাপসুলের মতো হয়ে গেছে। এরো কি ডাউন দেন, এটা কি হয়ে যাবে, আবার আগের মতো হয়ে যাবে। একেবারে আপনার কোণাগুলো তৈরি হয়ে গেছে। মাউসটা ধরে রাখতে হবে।
ক্লিয়ার? সিলেকশন টুলে যেতে হবে, তারপর ড্র করে মুছে দিতে হবে। এরপর হচ্ছে আপনার পলিগনের একই অবস্থা, এই যে পলিগন নিলাম, এগুলা কর্নার গুলো বাড়াতে চাইলে আপনার আপ এরো কি দেন, ডাউন এরো দিলে এগুলো কম যাচ্ছে। এভাবে। এ হচ্ছে অবস্থা। এরপর হচ্ছে আমাদের আর কি আছে, এই যে ফ্ল্যার। ফ্ল্যার এটা হচ্ছে জাস্ট একটা ইফেক্ট, এটা হচ্ছে একটা ইফেক্ট। ফ্ল্যাটটা একটা কি ইফেক্ট, এটা অনেক সময় প্রয়োজন হয় ইফেক্টটা। তাহলে এটা একটা কি ইফেক্ট, এটা তেমন যদি আপনার প্রয়োজন হয় এই ইফেক্ট আপনি কাজে লাগাতে পারেন। এটা একটা কি শুধু ইফেক্ট, বুঝতে পারছেন? তো প্রয়োজন না হলে আপনি সিলেক্ট করে ব্যাক স্পেস দিলে মুছে যাবে। তাহলে ইলিপসের সবগুলো বিষয় আমরা দেখলাম। এরপর হচ্ছে জুম ইন জুম আউট, এটা তো পারেন। জুম ইন করার জন্য হচ্ছে কন্ট্রোল প্লাস, জুম আউট করার জন্য কন্ট্রোল মাইনাস, অথবা এখানে জুমের একটা অপশন আছে, এই যে এটা, এখানে ক্লিক করে আপনি এই যে জুম করতে পারেন। আর আপনার অল চেপে ধরে মনে হয়, অল চেপে ধরে দিলে এটা মাইনাস হবে, শুধু এমনি দিলে এটা প্লাস হবে, অল চেপে ধরে দিলে এটা কি হবে, মাইনাস হবে। অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এবং কন্ট্রোল মাইনাস জুম ইন জুম আউটের জন্য। এরপর হচ্ছে একটা হ্যান্ড টুল আছে, কি আছে, হ্যান্ড টুল। হ্যান্ড টুলের কাজ কি? হ্যান্ড টুলের কাজ হচ্ছে, মনে করেন আপনার এখানে কোন একটা ইয়া হয়েছে, কোন একটা কাজ করছেন, এই যে এটাকে এদিকে সরে গেছে না, এখন এটাকে যদি এদিকে আনতে চাই কিভাবে আনবো, শিফট চেপে ধরবেন, কি চেপে ধরবেন, শিফট নাকি ইয়া, স্পেস, স্পেস, স্পেস চেপে ধরে এই যে এদিকে টানবেন, এটাকে বলা হয় হ্যান্ড টুল। এটা কিসের কাজ, হ্যান্ড টুলের কাজ। তার মানে হ্যান্ড টুল দিয়ে এটাকে এদিক ওদিক কি করা যায়, সরানো যায়। অথবা এই যে এখানে হ্যান্ডটা আছে, এই যে হ্যান্ড টুল, এটা দিয়ে আপনি এদিক ওদিক সরাতে পারবেন, বুঝতে পারছেন? এটা হচ্ছে হ্যান্ড টুল। এর আর পেয়ে হচ্ছে ম্যাজিক ওয়ান টুল, মেস টুল, লেসো টুল, এগুলো আমরা পরে দেখি, এখানে একটু ইয়ে আছে। তো আজকে আমরা দেখলাম কি কি, এই যে হ্যান্ড টুল পর্যন্ত, ঠিক আছে? তাহলে আমাদের গ্রাফিক্স কি, রাস্টার এবং ভেক্টর গ্রাফিক্সের মধ্যে পার্থক্য কি, এরপরে যা যা বিষয় হয়েছে এগুলো একটু দেখবেন। এরপর হচ্ছে আমাদের এখানে কিছু কালার কোড দেওয়া আছে, যেমন কি দেখেন, রেড এর কালার কোড হচ্ছে ম্যাজেন্ডা 100, ইয়েলো 100। গোল্ডেন এর কালার কোড হচ্ছে সাইন 30, ম্যাজেন্ডা 30, ইয়েলো 90। পার্পল হচ্ছে সাইন 70, ম্যাজেন্টা কত, 100। ব্লু এর জন্য সাইন 100, ম্যাজেন্টা 100। শর্টকাট কমান্ড, শর্টকাট কমান্ড এটা কিসের, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ওপেনিং, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ক্লোজিং, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ওপেনিং, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ক্লোজিং। আচ্ছা, এটা হচ্ছে আপনার যে কোনো একটা ইয়াকে, পাথকে, বা যে কোনো একটা রেক্টেঙ্গেলকে উপরে নিচে আনার জন্য থার্ড ব্র্যাকেট ওপেনিং এবং ক্লোজিং দিতে হয়। আমরা ওখানে যেভাবে লেয়ারকে উপরে নিচে আনছিলাম, যেমন আমরা এখানে এটা নিলাম, তারপর হচ্ছে এই যে এটা নিলাম, এরপর হচ্ছে এটা নিলাম, এগুলাকে আপনি কালার দেন, তারপর হচ্ছে এটাতে একটা কালার দেন, তারপর হচ্ছে এটাতে একটা কালার দেন, তাহলে তিনটা না? এই যে এটা যদি আমি নিচে নিয়ে যেতে চাই, তাহলে আমরা কি দিব, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ওপেনিং, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ওপেনিং, এই যে এটা। যেমন কি এটাকে যদি আমরা উপর আনতে চাই, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ক্লোজিং, ঠিক আছে? আর কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ওপেনিং এবং ক্লোজিং ব্যবহার করলে একেবারে অর্ডার হয়ে যায়। এই যে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ওপেনিং দিলাম, একসাথে দুটোটার নিচে চলে গেল, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ক্লোজিং দিলাম, একসাথে দুটোটার উপরে চলে আসলো। এগুলো হচ্ছে শর্টকাট কমান্ড, ঠিক আছে? এরপর হচ্ছে কন্ট্রোল ডি ফর কপি, কন্ট্রোল ডি ফর কি, কপি। আচ্ছা, এটা আমরা সামনে আসবে, এই যে এটা হচ্ছে আমরা ম্যাজিক ওয়ান টুলের জন্য ব্যবহার করব। কন্ট্রোল শিফট এইচ ফর আর্টবোর্ড হোয়াইট, এই যে আমাদের আর্টবোর্ডটা আমাদের চারপাশে এখানে ব্ল্যাক আছে না, এটা হোয়াইট করার জন্য কন্ট্রোল এইচ দিতে হবে। কি দিতে হবে, কন্ট্রোল শিফট এইচ, কন্ট্রোল শিফট কি এইচ, আবার কন্ট্রোল শিফট এইচ দিলে এটা আবার কি হয়ে যাবে, ব্ল্যাক হয়ে যাবে। তাহলে আর্টবোর্ড হোয়াইট করার জন্য কন্ট্রোল শিফট এইচ, ঠিক আছে? এরপর হচ্ছে কন্ট্রোল 2 ফর ডকুমেন্ট লক, ডকুমেন্ট যে কোনো একটা ডকুমেন্টকে লক করার জন্য আমরা দিব হচ্ছে কন্ট্রোল 2। যেমন নাকি আমাদের এই ডকুমেন্টটা আমি লক করতে যাচ্ছি, এটা নাড়াচাড়া করব না, তাহলে এটা লক করতে হলে এটাতে ক্লিক করে কন্ট্রোল 2 দিলাম, কন্ট্রোল কি দিলাম, 2। এই যে এখন দেখেন এটা সিলেকশনও হচ্ছে না, নাড়াচাড়া করা হচ্ছে না, বাট এগুলা কি হচ্ছে,
সিলেকশন হচ্ছে, নাড়াচাড়া করা যাচ্ছে, কিন্তু এটাকে করা যাচ্ছে। তার মানে এটা কি হয়ে গেছে, এখন লক হয়ে গেছে। তাহলে এটাকে আনলক কিভাবে করব আমরা? কন্ট্রোল শিফট টু, কন্ট্রোল কি না অল টু, সরি কন্ট্রোল অল টু, কন্ট্রোল কি অল টু দিলে এটা কি হবে, আনলক হয়ে যাবে। কন্ট্রোল অল টু দিলে এটা কি হয়ে যাবে, আনলক হয়ে যাবে। যে কোনো একটা ডকুমেন্টকে লক করার জন্য তাহলে দিতে হবে কন্ট্রোল টু, তাহলে আনলকের জন্য কন্ট্রোল অল টু ফর ডকুমেন্ট আনলক। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই কাজগুলো একটু দেখেন, তারপর হচ্ছে নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমরা আরো কিছু অ্যাডভান্স কাজ দেখব।